Hello guys, I'm Samir and welcome to Hashtag Accounting. আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ব্যাড ডেট অথবা যেটাকে আমরা বলি ইররিকভারেবল ডেট। সো ফার্স্ট থিং যেটা আমরা করব হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে আগে আমরা বুঝবো যে এই ব্যাড ডেট অথবা ইররিকভারেবল ডেট আমরা যেটাকে বলি এটার মানেটা কি আগে সেটা একটু বোঝার চেষ্টা করব। সো ব্যাড ডেট মানে কি? সাপোজ আমি বললাম যে আমি একজন মানুষের কাছ থেকে 100 টাকা পাই, যেই মানুষটা থেকে আমি টাকা পাই ওই মানুষটা আমার অ্যাকাউন্টস রিসিভেবল, কারেক্ট? অ্যাকাউন্ট রিসিভেবল অথবা আমরা ডেটারও বলতে পারি। এখন যে কোনো কারণে হোক আমি জানতে পারলাম যে যার থেকে আমার টাকা পাওয়ার কথা ছিল ওই টাকাটা আমি আর পাবো না। ওটা যে কোনো কারণে হতে পারে, হয়তো সে ব্যাংক্রাফট হয়ে গিয়েছে, অথবা হয়তো সে দেশ ছেড়ে চলে গিয়েছে, অথবা মরে গিয়েছে, যে কোনো কিছু হতে পারে। যে কোনো কারণে হোক আমি জানতে পারলাম যে আমার যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা আমি আর পাচ্ছি না। এই যে টাকাটা পাচ্ছি না এটাকেই আমরা বলি ব্যাড ডেট, অথবা যেটাকে এখন আমরা বলি ইররিকভারেবল ডেট। মানে ব্যাড ডেট আমরা আগে বলতাম, টার্মসগুলো এখন একটু চেঞ্জ হয়েছে, ওই ব্যাড ডেটটাকেই এখন আমরা বলি ইররিকভারেবল ডেট। সো ব্যাড ডেট মানেটা কিন্তু খুবই সিম্পল, একজন মানুষের থেকে টাকা পাওয়ার কথা ছিল, এখন জানতে পারলাম টাকাটা আমরা আর পাচ্ছি না, এটাকেই আমরা বলি ব্যাড ডেট। তাহলে আমি সহজভাবে কীভাবে বলতে পারি যে when a accounts receivable fails to pay us his or her debt, that is known as bad debt। বলতে পারি না সেটা? ওকে, তাহলে ব্যাড ডেট জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম। ব্যাড ডেট জিনিসটা কিন্তু বুঝে গেলাম, কিন্তু ব্যাড ডেটটা রেকর্ড করতে হবে কিভাবে, ব্যাড ডেটের জন্য জার্নাল এন্ট্রিটা কী হবে সেটা নিয়ে এখন একটু কথা বলি। সাপোজ আমি বললাম যে এ জনসনের কাছ থেকে আমার 100 টাকা পাওয়ার কথা, এখন আমি জানতে পারলাম যে এই টাকাটা আমি আর পাবো না। আমি কিন্তু কনফার্ম যে আমি আর টাকাটা পাবো না। যেহেতু আমি কনফার্ম আমি এই টাকাটা আর পাবো না, তাহলে আমি কি বলতে পারি এটা ব্যাড ডেট হয়েছে? একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্যাড ডেট ইজ আ কনফার্মড এক্সপেন্স, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সো যেটা আমি বলছিলাম যে আমার এ জনসন থেকে টাকা পাওয়ার কথা ছিল 100 টাকা, এখন আমি আর জানতে পারলাম টাকাটা পাবো না, তার মানে কি হয়েছে? ব্যাড ডেট হয়েছে। এই যে ব্যাড ডেট হলো, এই ব্যাড ডেট রেকর্ড করার জার্নাল এন্ট্রিটা কী হবে সেটা আমরা একটু এখানে দেখে নিই। ব্যাড ডেট একটা এক্সপেন্স, রাইট? এটা তো আমরা বুঝতেই পারছি, টাকাটা আর পাচ্ছি না, সো ইটস অ্যান এক্সপেন্স। অ্যান্ড আমরা জানি যে এক্সপেন্স সবসময় ডেবিট হয়, তার মানে জার্নাল এন্ট্রিটা কি এরকম হবে না যে ইররিকভারেবল ডেট হবে ডেবিট, বিকজ ইটস অ্যান এক্সপেন্স। আর ক্রেডিট কি হবে? এ জনসন অথবা অ্যাকাউন্টস রিসিভেবল। কোয়েশ্চেনে এখানে আমি কিন্তু তোমাকে নামটা বলে দিয়েছি যে কার থেকে টাকা পাবো না, এ জনসন থেকে টাকা পাবো না, সো তুমি এ জনসনকে ক্রেডিট করবা। আর যদি আমি নামটা না বলে দিতাম সেই ক্ষেত্রে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দিতে। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল যে ক্রেডিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে? বিকজ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট। এখন আমি জানতে পারলাম যে টাকাটা আর পাবো না, তাহলে আমার অ্যাসেট কিন্তু কমে যাচ্ছে, আর অ্যাসেট কমলে ক্রেডিট হয় সেটা আমরা জানি। দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে। তাহলে আমি সহজ কোথায় বলতে পারি যে ব্যাড ডেটস রেকর্ড করার জার্নাল এন্ট্রি হচ্ছে গিয়ে ইররিকভারেবল ডেট হচ্ছে গিয়ে ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে গিয়ে ক্রেডিট। এই জার্নাল এন্ট্রিটা কিন্তু তোমাদের সবার মনে রাখতে হবে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রি। অ্যান্ড ডিউরিং দিস চ্যাপ্টার আমি কিন্তু বারবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করব যে ব্যাড ডেট অথবা ইররিকভারেবল ডেট রেকর্ড করার জার্নাল এন্ট্রিটা কি। সো দিস ইজ দ্য আনসার দ্যাট ইউ হ্যাভ টু গিভ মি, যে ইররিকভারেবল ডেট ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, সো ব্যাড ডেটস আমরা বুঝে গেলাম। এখন আমরা আসি নেক্সট পার্টটায়, যেটাকে আমরা বলি প্রভিশন ফর ব্যাড ডেট। এই প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি বা কেন বানাই সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এখন আমি বললাম যে আমার 5 জন ডেটার্স আছে, ডেটার্স মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। 5 জন আছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল, এ বি সি ডি ই, 5 জনের নাম বললাম আমি।
পাঁচজনের মধ্যে থেকে আমি জানি যে একজন আমাকে টাকা দিয়ে দিবে, ওটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সো যে টাকা নেবে তাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। তাহলে বাকি আছে কয়জন? চারজন। চারজনের মধ্যে থেকে আমি জানি যে একজন আমাকে টাকা দিবে না, আমি শিওর এই ব্যাপারে যে টাকা দিবে না। যেহেতু টাকা দিবে না, সেটাকে আমি বলতে পারি ব্যাড ডেট। তাহলে চারজনের মধ্যে থেকে একজন যদি ব্যাড ডেট হয়ে যায়, বাকি থাকে কয়জন? তিনজন। এই তিনজন আমাকে টাকা দিবে না দিবে না এই ব্যাপারে আমি 100% শিওর না। তাহলে এই তিনজনের যে ডেটটা, এটাকে কি আমি ডাউটফুল ডেট বলতে পারি না? এটাকে কিন্তু আমি ব্যাড ডেট বলছি না, বিকজ আই এম নট শিওর যে ও আমাকে টাকা দিবে কি দিবে না। এখানে আমার একটা ডাউট আছে। সো এই জিনিসটাকে আমরা বলবো ডাউটফুল ডেট। আর যখনই আমাদের কোনো ডাউটফুল ডেট থাকবে, অথবা যখনই আমাদের এই যে ডাউটফুল ডেট যেটার কথা বলছি আমি, এই ডাউটফুল ডেট আমাদের জন্য কি একটা অ্যান্টিসিপেটেড এক্সপেন্স না, মানে একটা অ্যান্টিসিপেটেড লস না? মানে আমরা অ্যান্টিসিপেট করছি যে এই লসটা হইতে পারে সামনে, এই তিনজন টাকা আমাকে দিতেও পারে, নাও দিতে পারে। সো আই এম অ্যান্টিসিপেটিং যে দের ইজ আ চান্স অফ মেকিং লস। সো অ্যাকাউন্টিংয়ে এরকম একটা নিয়ম আছে যেটাকে আমরা বলি প্রুডেন্স কনসেপ্ট। এটা নিয়ে পরে আমরা ডিটেলসে ডিসকাস করব। বাট এই যে রুলটা আছে, এই প্রুডেন্স কনসেপ্ট আমাদেরকে বলে যে যখনই আমরা অ্যান্টিসিপেট করব যে ফিউচারে একটা লস হওয়ার চান্স আছে, সেটার জন্য আগে থেকে আমরা একটা প্রভিশন মেনটেন করব। সো এই তিনজন থেকে টাকা পেতেও পারি, নাও পেতে পারি। তার মানে আমি অ্যান্টিসিপেট করতেছি যে ফিউচারে একটা লস হওয়ার চান্স আছে। যেহেতু লস হওয়ার চান্স আছে, এজন্যই আমরা একটা প্রভিশন মেনটেন করব, যে প্রভিশনটার নাম হবে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। এই যে প্রভিশনটার কথা আমি বলছি, এটা কি একটা কনফার্মড এক্সপেন্স না প্রবাবল এক্সপেন্স? এটা একটা প্রবাবল এক্সপেন্স। তাহলে এই প্রভিশন ফর ডাউটফুল ডেটের ডেফিনেশন অথবা এটার এক্সপ্লেনেশন আমি কি এরকম বলতে পারি যে সাম অ্যাকাউন্টস রিসিভেবল may not pay us his or her debt. For that reason, we maintain a provision named as provision for doubtful debt. And this provision for doubtful debt is a probable expense. মানে আমি কিন্তু 100% শিওর না, আমি কিন্তু কনফার্ম না যে এটাই আমার লস হবে। সো আমি কিন্তু এটাকে কনফার্মড এক্সপেন্স বলতেছি না, এটাকে আমি প্রবাবল এক্সপেন্স বলতেছি। ব্যাড ডেটকে আমি বলেছিলাম কনফার্মড এক্সপেন্স, আর প্রভিশন ফর ডাউটফুল ডেটটাকে আমি বলছি প্রবাবল এক্সপেন্স, মানে হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা চলে যাই নেক্সট পার্টটায়। তাহলে আমি একটু সামারাইজ করে নিই, আমরা এখন পর্যন্ত কী কী দেখলাম। ব্যাড ডেট জিনিসটা কি সেটা এক্সপ্লেন করলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেট জিনিসটা কি সেটা এক্সপ্লেন করলাম, এবং ব্যাড ডেট কীভাবে করে রেকর্ড করতে হয় সেটার জার্নাল এন্ট্রিটা আমরা দেখলাম। এখন আমি যে কাজটা করব, আমি একটা এক্সাম্পল সাম তোমাদের সামনে নিয়ে আসব, এবং এই সামটা আমি এমনভাবে করে এক্সপ্লেন করব সো দ্যাট এই সামটা যদি তোমরা বুঝে নাও, তাহলে এই চ্যাপ্টারের মানে 95% জিনিস তোমার কভার হয়ে যাবে। সো জাস্ট এই সামটা ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলে মোটামুটি পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে দেখো সামনে তোমাদের এখন একটা কোয়েশ্চেন নিয়ে আসলাম, এক্সাম্পল 1। এখানে দেখো আমরা 3 বছরের ইনফরমেশন দেখতে পাচ্ছি, 2018, 2019 অ্যান্ড 2020। 3 বছরের ইনফরমেশন দেখছি। 3 বছরের অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে এখানে 10,000, 16,000 অ্যান্ড 12,000। 3 বছরের ইররিকভারেবল ডেটও আমাদের এখানে দেওয়া আছে 3,000, 7,000 অ্যান্ড 5,000। এছাড়া কোয়েশ্চেনে দেখো একটা এডিশনাল ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। এই এডিশনাল ইনফরমেশনের মধ্যে আমি বলে দিলাম আ প্রভিশন অফ 10% অন অ্যাকাউন্টস রিসিভেবল ইজ টু বি মেনটেইনড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এটা কোয়েশ্চেনে বলে দিলাম, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনটা দেখে দেখে আমরা অঙ্কটা সলভ করব। সবার আগে এখান থেকে আমাদেরকে বলা হলো যে প্রিপেয়ার আ ইররিকভারেবল ডেট অ্যাকাউন্ট, মানে একটা ব্যাড ডেটস অ্যাকাউন্ট বানাতে বলছে, সোজা কথা। তাহলে আমরা এখন একটা টি অ্যাকাউন্ট এঁকে নেই, ইররিকভারেবল ডেট অ্যাকাউন্ট এঁকে নিলাম। এখন আমরা
এই ইররিকভারেবল ডেট অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব। তাহলে এখানে কয় বছরের ইনফরমেশন ছিল? 3 ইয়ার্স, 2018, 19 অ্যান্ড 20। সবার আগে তোমরা কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটা দেখে একটু আমাকে মানে তোমরা নিজেরাই চিন্তা করো কোয়েশ্চেনটা দেখে যে 2018-এর ইররিকভারেবল ডেট কত আছে এখানে দেখো তো। 3000 দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে এইটা এখন রেকর্ড করতে হবে আমাদের টি অ্যাকাউন্টে। তো এই যে আমরা দেখতেছি যে ব্যাড ডেটস 3000 আছে, এই ব্যাড ডেটসটাকে আমরা কিভাবে করে রেকর্ড করব? ব্যাড ডেটস রেকর্ড করার জার্নাল এন্ট্রিটা কি? জার্নাল এন্ট্রিটা আমি আরেকবারও সামনে নিয়ে আসছি তোমাদের। দেখো জার্নাল এন্ট্রিটা কি ছিল? ইররিকভারেবল ডেট ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যেহেতু ইররিকভারেবল ডেট আমরা ডেবিট করেছি, তাহলে ইররিকভারেবল ডেট অ্যাকাউন্টের ডেবিট সাইডে এন্ট্রি দিতে হবে না? ডেবিট সাইডে অপোজিট নেমটা কি হবে? জার্নাল দেখে বলো। অপোজিট নেম হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল। সো আমি দেখো ব্যাড ডেট অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখে দিলাম অ্যাকাউন্টস রিসিভেবল এবং ভ্যালুটা দিয়ে দিলাম 3000। এখানে তোমরা দুইটা জিনিস খেয়াল করবে। প্রথমত দেখো, আমি যে ব্যাড ডেটস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমি যে অ্যাকাউন্টস রিসিভেবল দিয়েছি ওটার পাশে ডেটটা কি দিয়েছি? ডিসেম্বর 31। কেন ডেট দিলাম ডিসেম্বর 31? কারণ কোয়েশ্চেনে তো কিছু মেনশন করা নাই যে কবে ব্যাড ডেট হয়েছে, সেটা মেনশন করা নাই। যদি কিছু মেনশন করা না থাকে আমরা এন্ড অফ দ্য ইয়ারের ডেট দিব। আর এই পার্টিকুলার এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয় 31 ডিসেম্বরে। সো আমি ডেট দিলাম ডিসেম্বর 31। আর কোয়েশ্চেনে যদি ওরা আমাকে ডেট মেনশন করে দিত যে কবে ব্যাড ডেটস হয়েছে, তাহলে আমি সেই ডেটটা বসাতাম। এখানে যেহেতু কিছু মেনশন করা নাই, সো আমি এন্ড অফ দ্য ইয়ারের ডেটটা বসাই দিলাম। অলরাইট, ঠিক আছে। আরেকটা জিনিস, সেকেন্ড একটা জিনিস খেয়াল করো। এখানে এই অ্যাকাউন্টস রিসিভেবল লেখার পর আমি ভ্যালুটা কত দিয়েছি? 3000। অনেক সময় তোমরা একটা ভুল করো, ভুলটা কি সেটাও আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও। কোয়েশ্চেনে অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 10,000 ছিল। 2018-এর অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 10,000। অনেক সময় তোমরা ভুল করে ওই অ্যাকাউন্ট রিসিভেবলের যে 10,000-এর ভ্যালুটা ওইটা তোমরা ভুল করে এখানে বসায় দাও। এখানে কিন্তু 10,000 বসানো যাবে না, বিকজ এটা কি অ্যাকাউন্ট প্রিপেয়ার করছো তুমি? ইররিকভারেবল ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করছো। সো আমাদের ইররিকভারেবল ডেট কত হয়েছিল? 10,000 না 3,000? 3,000 হয়েছিল। তাহলে এখানে ভ্যালু কিন্তু 3000ই দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। এখন ব্যাড ডেটস তো রেকর্ড করা শেষ। ব্যাড ডেটস রেকর্ড করার পরে আমাদের নেক্সট যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্যাড ডেট তো একটা এক্সপেন্স। সিন্স ব্যাড ডেট একটা এক্সপেন্স, এটাকে আমাদের ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সের আন্ডারে কি দেখাইতে হবে না? যেহেতু আমাদের এটা ইনকাম স্টেটমেন্টে দেখাইতে হবে, সো এটা আমাদের কিন্তু ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে। এটা কিন্তু অটোমেটিক্যালি ইনকাম স্টেটমেন্টে চলে যাবে না। এই জিনিসটা তোমরা সবাই মনে রাখবা। যে কোনো জিনিস যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই, ফর এক্সাম্পল রেন্ট, রেট, সিটিং, লাইটিং, স্যালারি, ওয়েজেস, সেলস, পারচেজ, যে কোনো জিনিস যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই ওইটা কিন্তু টি অ্যাকাউন্ট থেকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। ট্রান্সফার না করলে কিন্তু সেটা ইনকাম স্টেটমেন্টে দেখানো যাবে না। আর ট্রান্সফারটা যে করবা, ট্রান্সফার কিভাবে করে করবা? ট্রান্সফার করার একটা খুব সিম্পল রুল আছে। সেটা হচ্ছে গিয়ে তোমরা সিম্পলি দেখবা, এই যে তুমি তোমার সামনে যে ব্যাড ডেট অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা দেখে বলো কারেন্টলি ব্যালেন্সটা কোন সাইডে আছে? ডেবিট সাইডে আছে না? ডেবিট সাইডে আমরা 3000 লিখেছি না? যেই সাইডে ব্যালেন্স থাকে তার অপোজিট সাইডে সবসময় ট্রান্সফার করবা। সো ট্রান্সফার হবে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তো ক্রেডিট সাইডে চলে গেলাম, ইনকাম স্টেটমেন্ট লিখলাম, লিখে ভ্যালু দিয়ে দিলাম 3000। একটা জিনিস মনে রাখবা, ইনকাম স্টেটমেন্ট লেখা মানেই হচ্ছে গিয়ে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। লেখার সময় কিন্তু আমরা কোনো সময় লিখি না যে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট, আমরা লেখার সময় শুধু লিখি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেখা মানেই হচ্ছে গিয়ে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? আর আমরা জানি যে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয় এন্ড অফ দ্য ইয়ারে। দেয়ারফর ইনকাম স্টেটমেন্টের পাশে ডেট কি হবে? ডিসেম্বর 31। দ্যাটস ইট।
2018-এর অ্যাকাউন্টস ডান। 18-এর পরে এখন আমরা চলে আসি 19-এ। তোমরা একটু কোয়েশ্চেনটা আবারও দেখে নাও। 2019-এর আমাদের ইররিকভারেবল ডেট কত ছিল? 7,000 ছিল। সো এখন এটা রেকর্ড করব। ব্যাড ডেট যে রেকর্ড করব, ব্যাড ডেট রেকর্ড করার জার্নাল এন্ট্রিটা কি? আমি কিন্তু ব্যাড ডেট আর ইররিকভারেবল ডেট বারবার দুইটা টার্মই ইউজ করছি, সো দ্যাট তোমাদের মাথায় ঢুকে যায় যে ইটস দ্য সেম থিং। ঠিক আছে? সো 2019-এ দেখো আমাদের ব্যাড ডেট কত ছিল? 7,000 ছিল। আর ব্যাড ডেট রেকর্ড করার জার্নাল এন্ট্রিটা কি? ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। সো ব্যাড ডেট অ্যাকাউন্টের ডেবিট সাইডে আবারও আসলাম, এসে অপোজিট নেম লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল লেখার পরে ভ্যালুটা দিয়ে দিলাম 7,000। সিন্স দিস ইজ অ্যান এক্সপেন্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এটাকে কোথায় ট্রান্সফার করব? ইনকাম স্টেটমেন্ট। সো 2019-এ দেখো এটাকে ইনকাম স্টেটমেন্টে আমি ট্রান্সফার করে দিলাম। সিমিলারলি 2020-তে আমি ব্যাড ডেট এখন রেকর্ড করব। 2020-তে দেখো ব্যাড ডেট কত ছিল? 5,000। ব্যাড ডেট রেকর্ড করার জার্নাল এন্ট্রি কি? ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। সো ব্যাড ডেটস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আসলাম, অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম, লিখে ভ্যালু দিয়ে দিলাম আমি 5,000। এবং সিন্স দিস ইজ অ্যান এক্সপেন্স, দেয়ারফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এটাকে কোথায় ট্রান্সফার করে দিব? ইনকাম স্টেটমেন্ট। ট্রান্সফার করে দিলাম আমি ইনকাম স্টেটমেন্টে। ডান। দিস ইজ ইট। খুবই সিম্পল। ব্যাড ডেটস অ্যাকাউন্টটা এতটুকুই, এর বেশি আর কিছু নাই। সো এটা ডান। এবার আমি চলে আসি নেক্সট অ্যাকাউন্টটা। নেক্সট আমাদেরকে যেই অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে বলবে সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে গিয়ে প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। তাহলে আমরা এখন এখানে একটা নতুন টি অ্যাকাউন্ট দেখি, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। সো এইখানে প্রভিশন অ্যাকাউন্টটা আমরা কিভাবে করে করব সেটা আমি শেখাবো। সেটা শেখানোর আগে প্রভিশন অ্যাকাউন্টের বেসিক রুলটা আমি তোমাদেরকে মনে করায় দিচ্ছি। প্রভিশন বাড়লে ক্রেডিট হয়, প্রভিশন কমলে ডেবিট হয়। এটা আমরা আগেও শিখেছি কিন্তু। সো এই রুলটা আমি তোমাদেরকে মনে করায় দিলাম। প্রভিশন বাড়লে ক্রেডিট, প্রভিশন কমলে ডেবিট। সো প্রভিশন অ্যাকাউন্টটা কীভাবে করে মেনটেন করব বা কত টাকা আমাদের প্রভিশন রাখতে হবে সেটা কিভাবে করে বুঝবো? দেখো কোয়েশ্চেনে বলে দিয়েছি আমি। কোয়েশ্চেনটা খেয়াল করো। কোয়েশ্চেনে অ্যাডিশনাল ইনফরমেশন নাম্বার 1 দেখো কি বলেছে এখানে। আ প্রভিশন অফ 10% ইজ টু বি মেনটেইনড অন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। মানে প্রতি বছরের শেষে আমার যা অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে সেটার মধ্যে থেকে 10% আমি প্রভিশন রাখবো। বিকজ আমি ধরে নিচ্ছি যে 10% মানুষ আমাকে টাকা নাও দিতে পারে, আবার দিতেও পারে, আমি শিওর না এই ব্যাপারে। যেহেতু শিওর না, আমি প্রভিশন রাখবো। ক্লিয়ার? ওকে। এখন প্রভিশন অ্যাকাউন্টটা আঁকলাম। সবার আগে দেখো উপরে ডেট দেখতে পারতেছি কি আমরা? 2018। এখন কোয়েশ্চেনে দেখো তো আমি কি কিছু বলে দিয়েছি যে 2018-এ প্রভিশন অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বা ব্যালেন্স বিডি কত আছে, সেরকম কি কিছু আমি কোয়েশ্চেনে মেনশন করে দিয়েছি? করি নাই। যেহেতু কিছু মেনশন করি নাই, সো আমাদের ধরে নিতে হবে যে আমাদের প্রভিশন অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে গিয়ে 0, কারণ কিছু মেনশন করা নাই। সো প্রভিশন অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে গিয়ে 0। এখন কোয়েশ্চেনে এখানে কি বলা? কত পার্সেন্ট প্রভিশন রাখতে হবে আমাদের? 10% প্রভিশন রাখতে হবে আমাদের। সিন্স আমাদের 10% প্রভিশন রাখতে হবে, সবার আগে তোমরা কোয়েশ্চেনে দেখো 2018-এর অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 10,000 ছিল। এই 10,000-এর 10% আমরা প্রভিশন রাখবো। তাহলে 10,000 ইন্টু 10% করো, কত আসে আনসার? 1,000। তার মানে আমাদের প্রভিশন রাখতে হবে 1,000। সো দেখো বছরের শুরুতে আমাদের প্রভিশন কত ছিল? 0।
আর এখন ক্যালকুলেট করে কি দেখলাম 2018-এ প্রভিশন রাখতে হবে কত 1000, আগে ছিল 0, এখন রাখতে হবে 1000। তাহলে আমাদের প্রভিশন বাড়ছে না কমছে? প্রভিশন আমাদের বাড়ছে। কত টাকা বাড়ছে? 1000 টাকা বাড়ছে। প্রভিশন বাড়লে ডেবিট না ক্রেডিট? একটু আগে আমরা ডিসকাস করলাম প্রভিশন বাড়লে ক্রেডিট। সো আমি প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডটায় চলে আসলাম, ক্রেডিট সাইডে এসে 1000 বসায় দিলাম। এবার একটা জিনিস এক্সপ্লেইন করব, ভালো করে শোনো। এই প্রভিশনটাকে তোমরা চিন্তা করো ইট ইজ লাইক আ বক্স। জাস্ট ফর সিম্পলিসিটি আমি এভাবে করে এক্সপ্লেন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রভিশনটাকে চিন্তা করো ইট ইজ লাইক আ বক্স। এই বক্সে আগে কত টাকা ছিল 0, এখন কত টাকা রাখতে হবে 1000। এই 1000 টাকা আমি কোথায় পাবো? এই যে সারা বছর বিজনেস করলাম, বিজনেস করে প্রফিট হয়েছে না, ওই প্রফিটের মধ্যে থেকে আমি 1000 টাকা নিব, নিয়ে ওই 1000 টাকা এনে আমি বক্সের মধ্যে দিয়ে দিব। এই যে প্রফিট থেকে আমি 1000 টাকা নিয়ে নিচ্ছি, আমার প্রফিটটা কি কমে যাচ্ছে না? যেহেতু প্রফিটটা কমে যাচ্ছে তার মানে এটা কি একটা এক্সপেন্স না? যেহেতু এটা একটা এক্সপেন্স তার মানে এইটা আমাদের কি ইনকাম স্টেটমেন্টে দেখাইতে হবে না? আর ইনকাম স্টেটমেন্টে যেহেতু দেখাইতে হবে, এটা কি ইনকাম স্টেটমেন্টে অটোমেটিক্যালি চলে যাবে না ট্রান্সফার করতে হবে? ট্রান্সফার করতে হবে। সো ট্রান্সফার করার জন্য দেখো প্রভিশন অ্যাকাউন্টটা খেয়াল করো, 1000-এর পাশে আমি কি লিখলাম? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্টে আমি 1000 টাকা ট্রান্সফার করে দিলাম, এবং ইনকাম স্টেটমেন্ট আমরা ট্রান্সফার করি কখন? বছরের শেষে। সো ডেট হবে December 31st। ক্লিয়ার? দ্যাটস ইট। এবার নর্মালি অ্যাকাউন্টটা ব্যালেন্স করবো। সো আমি ব্যালেন্স সিডিটা বসাই দিই। চলে আসলাম December 31st, ব্যালেন্স সিডি 1000, ডান। এখন এই 2018-এর ব্যালেন্স সিডি 2019-এর কি হবে? ব্যালেন্স বিডি। সো 2019-এর ব্যালেন্স বিডি আছে আমাদের কাছে 1000। এখন আবার কোয়েশ্চেনটা দেখো, 2019-এর অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 16,000। 16,000-এর উপরে কত পার্সেন্ট প্রভিশন রাখতে হবে? 10% প্রভিশন রাখতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, 16,000 ইন্টু 10%, 16,000 ইন্টু 10% ইজ 1600। সো দেখো এবার এই ওয়ার্কিংসটা দেখো, আমি যেখানে ক্যালকুলেশনগুলো শো করছি, আগে প্রভিশন কত ছিল আমাদের? 1000। এখন ক্যালকুলেট করে কি দেখলাম? প্রভিশন রাখতে হবে কত? 1600। প্রভিশন বাড়ছে না কমছে? বাড়ছে। কত টাকা বাড়ছে? 600 বাড়ছে। কিন্তু প্রভিশন কিন্তু 1600 বাড়ছে না, কারণ ওই বক্সের মধ্যে অলরেডি কিন্তু 1000 টাকা রাখা আছে। এখন আমি ক্যালকুলেট করে দেখলাম যে বক্সের মধ্যে 1600 টাকা রাখা থাকলেই হবে। তো 1000 টাকা তো আগে থেকেই রাখা ছিল, তো নতুন করে কত টাকা রাখতে হবে? 600। তাহলে আমার প্রভিশন বাড়ছে কত? 600। প্রভিশন বাড়লে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিট সাইডে আসলাম, এসে 600 বসাই দিলাম। এই 600 টাকা আমি কোথা থেকে পাবো? প্রফিট থেকে 600 টাকা নিয়ে আসতেছি না? তাহলে এটা কি একটা এক্সপেন্স না? তাহলে 600-এর পাশে কি ইনকাম স্টেটমেন্ট লিখতে হবে না? ইনকাম স্টেটমেন্ট লেখা মানেই ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে 600 টাকা ট্রান্সফার করে দিলাম, এবং ডেট কি হবে? December 31st। দ্যাটস ইট। এখন ব্যালেন্স সিডি করে দাও। ব্যালেন্স সিডি করে দিলাম 1600। এই ব্যালেন্স সিডিটা 2020-র ব্যালেন্স বিডি হবে। সো 2020-তে আমরা ব্যালেন্স বিডি নিয়ে আসলাম 1600। অলরাইট, এবার আবারও তোমরা কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনে দেখো তো 2020-তে অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 12,000 ছিল। কত পার্সেন্ট প্রভিশন রাখতে হবে? 10%। তাহলে 12,000 ইন্টু 10% করো, কত আসলো? 1200। ওয়ার্কিংসটা আবারও দেখো, আগে আমাদের প্রভিশন কত ছিল? 1600।
এখন প্রভিশন কত রাখতে হবে? 1200। তাহলে কি প্রভিশনটা বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। তাহলে তুমি জিনিসটা এইভাবে করে চিন্তা করো, এই যে আমাদের বক্সটা ছিল, বক্সটার মধ্যে 1600 টাকা রাখা ছিল, এখন আমরা ক্যালকুলেট করে দেখলাম যে বক্সটার মধ্যে 1200 টাকা থাকলেই চলবে। সো আমি কি করব, বক্সের মধ্যে থেকে 400 টাকা বের করব, বের করে এই 400 টাকাটা আমি প্রফিটের সাথে দিয়ে দিব। তাহলে প্রফিটের সাথে যেহেতু 400 টাকাটা দিয়ে দিব, প্রফিটটা কি বেড়ে যাবে না? তার মানে এটা কি একটা ইনকাম না? প্রফিট যেহেতু বেড়ে যাবে। এখন এই যে আমরা দেখতেছি যে প্রভিশনটা কমে যাচ্ছে, 1600 ছিল, 1600 থেকে 1200 হয়ে যাচ্ছে, প্রভিশনটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। প্রভিশনটা কমলে কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। সো প্রভিশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসলাম, বসাই দিলাম আমি 400, এবং সিন্স দিস 400 ইজ ইন ইনকাম, আমি এটাকে কোথায় ট্রান্সফার করব? ইনকাম স্টেটমেন্টে। সো 400-এর পাশে লিখে দিলাম ইনকাম স্টেটমেন্ট, এবং ডেট দিয়ে দিলাম ডিসেম্বর 31। দ্যাটস ইট। এখন ব্যালেন্স শিট করে নাও। ব্যালেন্স শিটে চলে আসলো 1200, ব্যালেন্স শিটটাকে আবার ব্যালেন্স বিডি করে দিলাম। দ্যাটস ইট। এটা হচ্ছে কি আমাদের প্রভিশন অ্যাকাউন্ট। এখন এই প্রভিশন অ্যাকাউন্টটা থেকে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস নোট করব। এই পার্টটা সবাই খুব ভালো করে খেয়াল করবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। সবার আগে তোমরা ওয়ার্কিংসটা দেখো। ওয়ার্কিংসে দেখো একদম শুরুতে প্রভিশন কত ছিল? 0। ক্যালকুলেট করে কি দেখলাম? প্রভিশন রাখতে হবে কত? 1000। তাহলে প্রভিশন বাড়ছে কতটুক? 1000। এবার একটা প্রভিশন অ্যাকাউন্টটা দেখো। 2018-এ ইনকাম স্টেটমেন্টের ভ্যালুটা কত? 1000। আবারও দেখো ওয়ার্কিংসটা, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার প্রভিশন বাড়ছে কত? 600। দেখো তো সেকেন্ড ইয়ারে প্রভিশন অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত? 600। আবারও ওয়ার্কিংস দেখো, থার্ড ইয়ারে প্রভিশন 1600 থেকে 1200 হয়ে গেল, তাহলে প্রভিশন কমছে কতটুক? 400। এবার প্রভিশন অ্যাকাউন্টটা দেখো, প্রভিশন অ্যাকাউন্টে দেখো তো থার্ড ইয়ারে ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত? 400। তাহলে এখান থেকে আমি কি এই কথাটা বলতে পারি যে ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন প্রভিশন? মানে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে এই প্রভিশন অ্যাকাউন্টের ভিতরে আমরা যে ইনকাম স্টেটমেন্টের ভ্যালুটা দেই, ওই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে? ইনক্রিজ অর ডিক্রিজ ইন প্রভিশন। ক্লিয়ার? অলরাইট। এবার আবারও আমরা ওয়ার্কিংসটা একটু দেখি। ওয়ার্কিংসে দেখো তো, at the end of year 1 what is the total amount of provision that I am supposed to keep? 1000 না? প্রভিশন অ্যাকাউন্টে প্রথম বছরের ব্যালেন্স শিট কত দেখো তো? 1000। আবারও ওয়ার্কিংসটা দেখো, what is the total amount of provision I need to keep for 2019? 1600 না? এবার প্রভিশন অ্যাকাউন্টে দেখো তো 2019-এর ব্যালেন্স শিট কত? 1600। আবারও ওয়ার্কিংসটা দেখো, 2020-তে টোটাল প্রভিশন কত? 1200। আর 2020-এর ব্যালেন্স শিট কত? 1200। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি ব্যালেন্স সিডি রিপ্রেজেন্টস দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রভিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? বলতে পারি না এই কথাটা? ব্যালেন্স শিট রিপ্রেজেন্ট করতেছে টোটাল প্রভিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ক্লিয়ার? ওকে। সো প্রভিশন অ্যাকাউন্টটাও আমরা বুঝে গেলাম এবং ব্যাড ডেটস অ্যাকাউন্টটাও আমরা বুঝে গেলাম। নেক্সট আমি চলে আসব আরেকটা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে গিয়ে ব্যাড ডেট রিকভারি অথবা ইররিকভারেবল ডেট রিকভারি অ্যাকাউন্ট।
এই ব্যাড ডেটস রিকভারি অথবা ইরিকভারেবল ডেট রিকভারি কথাটার মানেটা কি, মানেটা আগে বোঝার চেষ্টা করি আমরা। মনে করো আমি বললাম যে এ জনসন থেকে আমার 100 টাকা পাওয়ার কথা। এখন আজকে যে কোনো কারণে হোক আমি জানতে পারলাম যে ও আমাকে টাকাটা দিবে না। আমি শিওর ও আমাকে টাকাটা দিবে না। যেহেতু আমি শিওর, আমি এটাকে কি ব্যাড ডেটস হিসেবে রাইট অফ করে দিব না? আমি যেহেতু জানি এ জনসন আমাকে টাকা দিবে না, আমি এটাকে ব্যাড ডেটস হিসেবে রাইট অফ করে দিলাম। এখন থেকে 2 বছর পরে এ জনসন এসে আমাকে বলতেছে যে তুমি তো আমার থেকে 100 টাকা পাইতে, আমি তোমাকে 100 টাকা দিয়ে দিলাম। তো ও যদি 2 বছর পরে এসে আমাকে 100 টাকা দেয়, আমি কি এটা নিব না? ন্যাচারালি নিব। আমাকে টাকা দিলে অবশ্যই আমি নিব, কেন নিব না? সো এখন যে ওর থেকে আমি 100 টাকাটা নিলাম, আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব যে আগে যেটা ব্যাড ডেটস হয়েছিল ওইটা এখন আমি রিকভার করতেছি। সো এই জিনিসটাকে বলা হয় ব্যাড ডেট রিকভারি। এই ব্যাড ডেট রিকভারিটা আমার জন্য একটা ইনকাম না এক্সপেন্স? ন্যাচারালি একটা ইনকাম, কারণ টাকাটা আমি পাচ্ছি। সো এই যে একটা ইনকাম হইলো, এটার জন্য জার্নাল এন্ট্রি কি হবে? আগে আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা লিখে দেই, যে কোয়েশ্চেনে এটা কি লেখা থাকবে আগে সেটা বলে দিই। মনে করো কোয়েশ্চেনে অ্যাডিশনাল ইনফরমেশন নাম্বার 2 এরকম একটা লাইন বলা আছে, আ ডেট which was written off in 2018 worth £200 is now recovered from A. Johnson by cash। মানে আমরা একটা ডেট যেটাকে রাইট অফ করেছিলাম ব্যাড ডেটস হিসাবে, কবে রাইট অফ করেছিলাম? 2018-এ। যেটা 2018-এ রাইট অফ করেছিলাম সেটা এখন রিকভার করছি। কবে রিকভার করছি? 2020-তে রিকভার করছি। 2020-র কবে রিকভার করছি? 1 নভেম্বরে রিকভার করছি। তাহলে তোমরা যদি কোয়েশ্চেনের পুরো লাইনটা পড়ো, এখানে কি লেখা আছে দেখো, আ ডেট উইচ ওয়াজ রিটেন অফ in 2018 is now recovered on 1st November 2020 from A. Johnson by cash। মানে ক্যাশের থ্রুতে এই টাকাটা আমরা এখন রিকভার করলাম। তাহলে এই যে টাকাটা আমরা রিকভার করছি, এইটার জন্য জার্নাল এন্ট্রি কি হবে সেটা একটু নোট করি আমরা। তো তোমরাই চিন্তা করো, টাকাটা রিকভার করছে, একটা ইনকাম হচ্ছে। ইনকাম সবসময় কি হয়, ডেবিট না ক্রেডিট? ইনকাম ইজ অলওয়েজ ক্রেডিট। তাহলে এখানে আমরা একটু দেখি, জার্নাল এন্ট্রি ফর রেকর্ডিং ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেটস রিকভারি করার জার্নাল এন্ট্রিটা কি? ব্যাড ডেটস রিকভারি উইল বি ক্রেডিট। ওয়াই ক্রেডিট? বিকজ ইটস অ্যান ইনকাম। ডেবিট কি হবে? তোমরা আগে একটু চিন্তা করো, ডেবিট কি হবে? লাইনটা আরেকবার পড়ো, পড়ে চিন্তা করো তো ডেবিট কি হবে। তোমরা অনেকেই চিন্তা করছো যে এ জনসন ডেবিট হবে। এ জনসন কিন্তু ডেবিট হবে না। কেন এ জনসন ডেবিট হবে না? তুমি এইভাবে চিন্তা করো, তুমি ব্যাড ডেটস রিকভার করছো, মানে কি? ও তোমাকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে, ক্যাশ দিচ্ছে। যেহেতু ক্যাশ দিচ্ছে, তোমার ক্যাশ কি বেড়ে যাবে না? তাহলে ক্যাশ হবে ডেবিট, অথবা ব্যাংক হবে ডেবিট, ক্যাশ অর ব্যাংক যেটাই হোক। যদি ক্যাশ দেয় ক্যাশ হবে ডেবিট, যদি চেক দেয় তাহলে ব্যাংক হবে ডেবিট। তাহলে ক্যাশ অর ব্যাংক উইল বি ডেবিট আর ব্যাড ডেটস রিকভারি উইল বি ক্রেডিট। তোমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে যখনই ব্যাড ডেটস রিকভারি হবে, কোনো সময়ই নামটা আসবে না। মানে কার থেকে ব্যাড ডেটস রিকভার করেছো, এ জনসন, বি জনসন বা যেই হোক, যার থেকে টাকাটা রিকভার করো, নামটা কিন্তু কোনো সময়ই আসবে না। সব সময় তোমার চিন্তা করতে হবে যে ব্যাড ডেটস রিকভার করছি, তার মানে কি পাইছি? হয় ক্যাশ পাইছি অথবা ব্যাংক পাইছি। তাহলে ক্যাশ অর ব্যাংক উইল বি ডেবিট বিকজ অ্যাসেট বেড়ে যাচ্ছে, আর ব্যাড ডেটস রিকভারি উইল বি ক্রেডিট বিকজ ইটস অ্যান ইনকাম। ক্লিয়ার? তাহলে জার্নাল এন্ট্রি দেখে ফেললাম। এখন জার্নাল এন্ট্রিটা দেখে সিম্পলি আমরা টি অ্যাকাউন্টে এন্ট্রি দিয়ে দিব। তাহলে একটা ব্যাড ডেটস রিকভারি অ্যাকাউন্ট করে নিলাম আমরা এখানে তোমাদের সামনে। ব্যাড ডেটস রিকভারি দেখো তো, জার্নাল এন্ট্রিটা ব্যাড ডেটস রিকভারি কি ডেবিট করেছি না ক্রেডিট? ক্রেডিট করেছি। তাহলে ব্যাড ডেটস রিকভারি অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে আসলাম। ক্রেডিট সাইডে এসে অপোজিট নেম বসাই দিলাম আমি ক্যাশ। ক্যাশ কত?
200। ডেটটা কি হবে, কবে টাকাটা রিকভার করেছি ডেটটা দেখো, November 1st 2020। সো ডেট দিলাম আমি November 1st 2020। ঠিক আছে, এবার চিন্তা করো এই যে ব্যাড ডেটসটা রিকভার করলা, এটা কি একটা ইনকাম না? যেহেতু ইনকাম, কোথায় ট্রান্সফার করতে হবে? ইনকাম স্টেটমেন্টে। আর ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার সিম্পল রুল কি বলেছিলাম, যেই সাইডে ব্যালেন্স থাকে তার অপোজিট সাইডে ট্রান্সফার হবে। এখানে ব্যালেন্স আছে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তাহলে ট্রান্সফার হবে কোন সাইডে? ডেবিট সাইডে। সো ডেবিট সাইডে December 31st ইনকাম স্টেটমেন্ট 200। দ্যাটস ইট, ব্যাড ডেটস রিকভারি অ্যাকাউন্ট ডান। ঠিক আছে, ওকে। এবার আমি চলে আসি একটা ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্টে। এখন একটা ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট প্রিপেয়ার করব আমরা। এক্সট্র্যাক্ট কথাটার মানে কি? এক্সট্র্যাক্ট মানে আ পার্ট অফ দ্য ইনকাম স্টেটমেন্ট, মানে পুরা ইনকাম স্টেটমেন্ট করতে হবে না, ইনকাম স্টেটমেন্টের একটা পার্ট দেখাতে হবে। কোন পার্টটা দেখাতে হবে? এই যে ব্যাড ডেটস এইসবের কারণে যেসব পার্টে এফেক্ট হবে জাস্ট ওই পার্টগুলো দেখাতে হবে, অন্য কোনো পার্ট দেখাতে হবে না। তাহলে এখানে আমরা 3 বছরের ইনফরমেশন ছিল, 2018, 19, 20। আমি কোন বছরের জন্য ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট করব? সাপোজ আমি বললাম আমি 2020-র জন্য করব। তাহলে এখানে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট এঁকে নেই। ইনকাম স্টেটমেন্টে সবার আগে ওনারের নাম দিব, এরপরে ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020। এই এক্সট্র্যাক্টটা কীভাবে করে করতে হয় এটা কিন্তু আমরা আগে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারেও দেখেছিলাম, হ্যাঁ, যদি তোমাদের মনে থাকে। তো যাই হোক, আমি নতুন করে আবার এক্সপ্লেন করতেছি এক্সট্র্যাক্টটা। তো 2020-তে এক্সট্র্যাক্টে, ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্টে আমরা সবার আগে শুরু করব গ্রস প্রফিট দিয়ে। গ্রস প্রফিটের আগে যেসব পার্ট আছে ওইসব পার্টে কোনো জায়গায় ব্যাড ডেটসের কারণে কোনো এফেক্ট হবে না। সো আমি ডিরেক্টলি গ্রস প্রফিট দিয়ে স্টার্ট করছি। কোয়েশ্চেনে যেহেতু গ্রস প্রফিটটা মেনশন করা নাই, গ্রস প্রফিটটা আমি ডিনোট করলাম এক্স দিয়ে। তাহলে গ্রস প্রফিটের ভ্যালু দিলাম আমি এক্স এক্স এক্স, এটা দিয়ে আমি গ্রস প্রফিটের ভ্যালুটা মানে ডিনোট করছি। আমরা কি জানি ইনকাম স্টেটমেন্টে গ্রস প্রফিটের সাথে কি অ্যাড করতে হয়? ইনকাম অ্যাড করতে হয় না? তাহলে আমরা গ্রস প্রফিটের সাথে অ্যাড করব ইনকাম। সবার আগে ইনকাম কি আছে? লেটস হ্যাভ আ লুক। ব্যাড ডেটস রিকভারি। ব্যাড ডেটস রিকভারি একটা ইনকাম না? আর আমরা ব্যাড ডেটসটা রিকভার করেছিলাম কবে? 2020-তে। তাহলে 2020-তে ইনকামের আন্ডারে কি ব্যাড ডেট রিকভারি দিতে হবে না? মানে ইররিকভারেবল ডেট রিকভারি যেটাকে বলি আমরা। সো আমি ইনকামের আন্ডারে দিয়ে দিলাম ইররিকভারেবল ডেট রিকভারি 200। ঠিক আছে, আচ্ছা। আর কি কোনো ইনকাম আছে নাকি সেটা এবার বোঝার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট বানিয়েছিলাম প্রভিশন ফর ডাউটফুল ডেটস। ওই অ্যাকাউন্টটা আমি এখন একটু তোমাদের সামনে নিয়ে আসি। প্রভিশন অ্যাকাউন্টটা এখন তোমরা দেখতে পারছো। প্রভিশন অ্যাকাউন্টটা একটু দেখো। প্রভিশন অ্যাকাউন্টে 3 বছরের ইনফরমেশন আছে, 2018, 19, 20। তুমি ডিরেক্টলি 2020-তে চলে যাও। 2020-তে দেখো তো প্রভিশন অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্টটা কোন সাইডে ছিল? ডেবিট সাইডে ছিল। যেহেতু ডেবিট সাইডে ছিল তার মানে কি প্রভিশন বাড়ছিল না কম ছিল? কম ছিল। ডেবিট সাইডে থাকা মানে প্রভিশন কমে যাওয়া, সেটা আমরা ডিসকাস করেছি। সো প্রভিশন কিন্তু কমে যাচ্ছে। কত টাকা কমছে দেখো তো, ইনকাম স্টেটমেন্টের ভ্যালুটা কত? 400। সো প্রভিশন কমছে 400 টাকা। আমি একটু আগে তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম যে প্রভিশনটা কমে যাচ্ছে মানে কি। মনে করো তোমার বক্সের মধ্যে 1600 টাকা রাখা ছিল, এর মধ্যে থেকে তুমি ক্যালকুলেট করে দেখলা যে 1200 টাকা প্রভিশন রাখলেই হবে। সো প্রভিশনের বক্স থেকে 400 টাকা বের করবে, বের করে এই 400 টাকা প্রফিটের সাথে দিয়ে দিবে। এই যে প্রফিটের সাথে তুমি 400 টাকাটা দিয়ে দিলে তোমার প্রফিট কি বেড়ে যাবে না? তার মানে এটা কি একটা ইনকাম না? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রভিশন যদি ডিক্রিজ করে, এই ডিক্রিজিং প্রভিশন কিন্তু একটা ইনকাম। আর প্রভিশন যদি ডিক্রিজ না করে যদি ইনক্রিজ করতো তাহলে আমরা বলতাম এক্সপেন্স। ফর এক্সাম্পল 2019-এ দেখো তো, 2019-এ প্রভিশন অ্যাকাউন্টে 2019-এ ইনকাম স্টেটমেন্ট কোন সাইডে? ক্রেডিট সাইডে। ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট সাইডে মানে প্রভিশন বাড়ছে, ইনক্রিজ করছে, এবং প্রভিশন ইনক্রিজ করলে কিন্তু সেটা আমরা এক্সপেন্সে দিতাম। বাট 2020-তে কি প্রভিশন ইনক্রিজ করছে না ডিক্রিজ? ডিক্রিজ করছে।
যেহেতু ডিক্রিজ করছে, সো এটাকে আমি একটা ইনকাম হিসেবে ট্রিট করব। সো ইনকামের আন্ডারে দিয়ে দিলাম ডিক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট 400। এখন এই দুটো ইনকাম অ্যাড করব, এই দুটো ইনকাম অ্যাড করে ভ্যালুটা আমি সেকেন্ড কলমে নিয়ে আসব। ভ্যালুটা দেখো আমি কিন্তু 600 লিখি নাই, আমি ভ্যালুটা এক্স দিয়ে ডিনোট করলাম। কেন এক্স দিয়ে ডিনোট করলাম? বিকজ এই বিজনেসে আরও অনেক ইনকাম থাকতেই পারে আমার, যেটা আমাকে এখানে কোয়েশ্চেনে মেনশন করে দেয় নাই। সো টোটাল ইনকামটা কত সেটা তো আমি জানি না। সো টোটাল ইনকামটা 600 না লিখে আমি এক্স দিয়ে ডিনোট করলাম। এরপরে গ্রস প্রফিটের সাথে ইনকামটা অ্যাড করে নিব। ইনকামটা অ্যাড করার পরে আমি যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটাকে আমরা কি বলি? অ্যাডজাস্টেড গ্রস প্রফিট। রাইট, এবার আমি চলে আসি এক্সপেন্সে। অ্যাডজাস্টেড গ্রস প্রফিট থেকে আমরা কি মাইনাস করি? এক্সপেন্স মাইনাস করি। সো এখন আমি এক্সপেন্সগুলো মাইনাস করব। সো একদম প্রথমে আমার কি এক্সপেন্স আছে? আমার প্রভিশন তো ডিক্রিজ করেছিল, তাহলে ওটা তো ইনকাম। যদি ইনক্রিজ করতো তাহলে কিন্তু এক্সপেন্সে দিতাম। সো প্রভিশনটা এখানে লাগতেছে না আমাদের এক্সপেন্সে। কি এক্সপেন্স থাকতে পারে একটু চিন্তা করো তো। ব্যাড ডেট মানে ইররিকভারেবল ডেট, এটাকে একটা এক্সপেন্স না? আমরা ডিসকাস করেছিলাম। এখন আমরা একটু ইররিকভারেবল ডেট অ্যাকাউন্টটা সামনে নিয়ে আসি। ইররিকভারেবল ডেট অ্যাকাউন্টটা দেখো 2020-তে দেখো। 2020-তে দেখো তো ব্যাড ডেটস কত হয়েছিল? 5000 হয়েছিল মোস্ট লাইকলি। ইয়েস, 5000 হয়েছিল। তো তুমি দেখো ব্যাড ডেটস অ্যাকাউন্টে দেখো ইনকাম স্টেটমেন্টে কত টাকা ট্রান্সফার করেছো? 5000 টাকা ট্রান্সফার করেছো। সো আমি এক্সপেন্সের আন্ডারে ইররিকভারেবল ডেট 5000 দেখাই দিলাম। আর তো কোনো এক্সপেন্স নাই। সো টোটাল এক্সপেন্সটা আমি আবারও দেখো এক্স দিয়ে ডিনোট করলাম। এক্সপেন্সটা গ্রস প্রফিট থেকে মাইনাস করব। মাইনাস করার পর যে ভ্যালুটা পাচ্ছি সেটার পাশেও আমি লিখে দিলাম প্রফিট ফর দ্য ইয়ার। ক্লিয়ার? ডান? ঠিক আছে। এবার আমি চলে আসব স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, মানে ব্যালেন্স শিট যেটাকে আমরা বলি। ব্যালেন্স শিট এক্সট্রাক্টে চলে আসবো। সো ব্যালেন্স শিটটাকে এখন আমরা কি বলি? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে এখানে আমি একটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এক্সট্রাক্ট এঁকে নেই। তোমরা লেখার সময় কিন্তু সবসময় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন লিখবে, বাট আমি বলার সময় ব্যালেন্স শিট বলি, কারণ শর্ট, নাহলে বারবার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনটা বলতে অনেক ঝামেলা লাগে। সো তোমরা লেখার সময় কিন্তু লিখবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, বাট আমি বলার সময় ব্যালেন্স শিট বলছি, ঠিক আছে? ইটস দ্য সেম থিং কিন্তু। সো এখন আমরা একটা ব্যালেন্স শিট এক্সট্রাক্ট করব। সো ব্যালেন্স শিট এক্সট্রাক্টটা কোন বছরের জন্য করব? এটাও আমরা 2020-র জন্য করি। সো দেখো আমরা কি লিখলাম, উপরে ওনারের নাম, এরপরে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এক্সট্রাক্ট অ্যাজ অ্যাট 31st December 2020। এখানে কি পুরো ব্যালেন্স শিটটা দেখাবো না ব্যালেন্স শিটের একটা পার্ট দেখাবো? বিকজ বলাই আছে ব্যালেন্স শিট এক্সট্রাক্ট। কোন পার্টটা দেখাবো ব্যালেন্স শিটের? কারেন্ট অ্যাসেটের পার্টটা দেখাবো। অন্য কোনো পার্টে তো ব্যাড ডেটসের কারণে এফেক্ট করবে না। সো আমি সিম্পলি কারেন্ট অ্যাসেটের পার্টটা দেখাবো। তাহলে সবার আগে দেখো দেখালাম কি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা কি বসাই? অ্যাকাউন্ট রিসিভেবল বসাই না? সো এখানে আমি অ্যাকাউন্ট রিসিভেবল বসালাম। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আমাদের কত ছিল? কোয়েশ্চেনটা দেখে নাও, তোমাদের কোয়েশ্চেনটা তোমাদের সামনে আছে এখনো। কোয়েশ্চেনটা দেখো তো, 2020-র অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 2020-র অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12,000। সো আমি বসালাম 12,000। এবার একটা জিনিস আমি এক্সপ্লেন করব, সবাই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা দেখো তোমাদের সামনে তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছো। 2020-তে অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? 12,000। আর ইররিকভারেবল ডেট কত ছিল? 5,000।
এই যে ইরিকভারেবল ডেটটা আছে, বলো তো এটা কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করা আছে না নাই? মাইনাস করা কিন্তু আছে। তোমরা হয়তো ভাবছো যে মাইনাস করা নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু মাইনাস করা আছে। ইরিকভারেবল ডেটটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করাই থাকে। তার মানে আমাদের 2020-তে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকচুয়ালি ছিল 17,000, অ্যান্ড দেন 17,000-এর মধ্যে থেকে ব্যাড ডেটস হয়ে গিয়েছে 5,000, দেয়ারফর রিমেইনিং অ্যাকাউন্ট রিসিভেবল আছে 12,000। সো ইরিকভারেবল ডেট থেকে কিন্তু সরি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ইরিকভারেবল ডেটটা কিন্তু মাইনাস করাই থাকে। সো তোমার নতুন করে কিন্তু আবার ব্যালেন্স শিটে এটা মাইনাস করতে হবে না। বুঝতে পেরেছি কথাটা আমি? তাহলে তোমরা খেয়াল করো, এই যে ব্যালেন্স শিটে আমি অ্যাকাউন্ট রিসিভেবল কত দিলাম? 12,000। এই 12,000 টাকা পুরাটা আমি পাবো, এইটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? পারবো না। কেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো না? কারণ ওই যে বলেছিলাম কিছু ডাউটফুল ডেট থাকতে পারে, মানে কিছু মানুষ আছে যারা আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। যেহেতু টাকা না পাওয়ার একটা চান্স আছে, তাহলে আমি কি বলতে পারবো যে এই 12,000 টাকা শিওরলি আমি পুরোটা পাবো? বলতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? যেটা ডাউটফুল ডেটটা কি এখান থেকে মাইনাস করে দেওয়া উচিত না? তাহলে আমি পেয়ে যাব যে আমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 100% শিওর কত টাকা পাবো, তাহলে আমি সেই ভ্যালুটা পেয়ে যাব। কারেক্ট? তাহলে দেখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বসালাম 12,000, আর এবার প্রভিশন অ্যাকাউন্টটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। প্রভিশন অ্যাকাউন্টটা একটু দেখো। প্রভিশন অ্যাকাউন্টে দেখো 2020-তে চলে আসো। 2020-তে এসে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টোটাল প্রভিশন কত বলো তো? আমরা একটু আগে কিন্তু ডিসকাস করেছিলাম প্রভিশন অ্যাকাউন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে টোটাল প্রভিশন? ব্যালেন্স সিডি রিপ্রেজেন্টস দ্য টোটাল প্রভিশন, রাইট? সো ব্যালেন্স সিডি কত ছিল? 1200। সেই 1200টা আমি ব্যালেন্স শিটে নিয়ে আসলাম, এনে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করে দিচ্ছি। আমি তোমাদেরকে একটু মনে করায় দেই, ব্যালেন্স শিটে আমরা সব সময় টোটাল ফিগার দেই, আর ইনকাম স্টেটমেন্টে আমরা সব সময় কারেন্ট ইয়ার রিলেটেড ইনফরমেশন দেই। এখন যেহেতু আমি ব্যালেন্স শিট করছি, ব্যালেন্স শিটে আমরা কি বললাম একটু আগে? ব্যালেন্স শিটে আমরা সবসময় অলওয়েজ টোটাল ইনফরমেশন নিয়ে ডিল করি। তাহলে আমার টোটাল প্রভিশন কত ছিল? লুক অ্যাট দ্য প্রভিশন অ্যাকাউন্ট। প্রভিশন অ্যাকাউন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে টোটাল প্রভিশন? ব্যালেন্স সিডি রিপ্রেজেন্টস দ্য টোটাল প্রভিশন। তাহলে 2020-র ব্যালেন্স সিডি কত ছিল দেখো? 2020-র ব্যালেন্স সিডি ছিল 1200। সো এই 1200টা আমি ব্যালেন্স শিটে বসাই দিলাম, বিকজ এই টাকাটা আমি নাও পেতে পারি, না পাওয়ার একটা চান্স আছে। দিস ইজ মাই ডাউটফুল ডেট। সো 12,000 থেকে 1200 মাইনাস করার পরে আমি যে রিমেইনিং পাচ্ছি 10,800, এই 10,800টাকে আমরা বলবো নেট অ্যাকাউন্টস রিসিভেবল, মানে যে টাকাটা আমি 100% শিওর যে টাকাটা আমি পাবো। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রভিশন অ্যাকাউন্টটাও তোমাদের সামনে আছে, ব্যালেন্স শিট এক্সট্রাক্টটাও তোমাদের সামনে আছে। তোমরা দেখো তো প্রভিশন অ্যাকাউন্টটা ভালো করে খেয়াল করবে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সপ্লেন করবো। তোমরা একটু দেখো তো প্রভিশন অ্যাকাউন্টটায় আমার 2020-তে ব্যালেন্স শিটই কত ছিল? 1200 ছিল না? এই 1200টাই কি আমি ব্যালেন্স শিটে এনে বসিয়েছি না? তাহলে কোনো সময় তোমাকে যদি আমি প্রভিশন অ্যাকাউন্টটা না দেখাই, জাস্ট ফর 1 সেকেন্ড তুমি চিন্তা করো প্রভিশন অ্যাকাউন্টটা তোমার সামনে নাই, তোমার সামনে জাস্ট ব্যালেন্স শিটটা আছে। তোমাকে যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই, জিজ্ঞেস করি যে বলো তো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি কত ছিল, বলতে পারবা না? ব্যালেন্স শিটটার দিকে তাকাও, ব্যালেন্স শিটে প্রভিশন কত দিয়েছি? 1200। তার মানে প্রভিশন অ্যাকাউন্টে ব্যালেন্স সিডি কত ছিল? 1200। ক্লিয়ার? এটা আমি আরেকবারও বলছি, এই পার্টটা হয়তো একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের, আমি আরেকবারও বলছি। এখন দেখো দুইটা অ্যাকাউন্টই তোমরা সামনে দেখতে পাচ্ছ, প্রভিশন অ্যাকাউন্টও সামনে আছে, ব্যালেন্স শিটও সামনে আছে।
দেখো প্রভিশন অ্যাকাউন্টের সিডিটা এনেই কিন্তু আমি ব্যালেন্স শিটে বসিয়েছিলাম। তাহলে একইভাবে আমি যদি প্রভিশন অ্যাকাউন্টটা তোমাকে না দেখাই, আমি যদি তোমাকে জাস্ট ব্যালেন্স শিটটা দেখাই যদি বলি যে বলো তো প্রভিশন অ্যাকাউন্টের সিডি কত ছিল, বলতে পারবো না। কারণ আমরা তো জানি যে প্রভিশন অ্যাকাউন্টের সিডিটাই ব্যালেন্স শিটে আসে। তাহলে ব্যালেন্স শিটে যদি 1200 থাকে, তার মানে প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স শিটেও 1200ই ছিল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে। সো ব্যালেন্স শিট এক্সট্র্যাক্টটাও এক্সপ্লেন করে দিলাম। সো মোটামুটি যা যা এক্সপ্লেন করার কথা ছিল এই চ্যাপ্টার থেকে সব কিছুই কম বেশি আমি এক্সপ্লেন করে দিয়েছি। বাট এখানে দুইটা ভেরিয়েশন থাকতে পারে কোয়েশ্চেনে। এখন আমি ভেরিয়েশনসগুলো নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো তাহলে এতটুকু পর্যন্ত আগে মাথায় ভালো মতো ঢুকায় নাও। ঢোকানোর পরে প্রয়োজনে টেক 15 মিনিটস অর 30 মিনিটস ব্রেক অ্যান্ড দেন ভিডিওর এই নেক্সট পার্টটা দেখো, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। ঠিক আছে? কারণ চ্যাপ্টারের মেইন যে পার্টগুলো ছিল ওগুলো আমার এক্সপ্লেন করা শেষ। এখন আমি জাস্ট কিছু ভেরিয়েশনসগুলো এক্সপ্লেন করব। তো ভেরিয়েশন কী কী থাকতে পারে সেটা নিয়ে এখন একটু কথা বলি। সবার আগে ভেরিয়েশন নাম্বার 1, আমরা একটু আগে যখন প্রভিশন অ্যাকাউন্ট করেছিলাম তখন আমাদেরকে কোয়েশ্চেন একটা পার্সেন্টেজ বলে দিয়েছিল, রাইট? কি বলেছিল? 10% প্রভিশন মেনটেন করতে হবে। সবসময় কিন্তু কোয়েশ্চেনে পার্সেন্টেজ বলে দিবে না। পার্সেন্টেজ বলে না দিলে আমরা কিভাবে করে অঙ্কটা করব সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এখন আমি বাই দ্য ওয়ে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করে দিই। এখন আমি যে এক্সাম্পলগুলো দেখাবো এগুলোর সাথে এক্সাম্পল 1-এর কোনো সম্পর্ক নাই। দিস আর টোটালি ডিফারেন্ট নিউ এক্সাম্পলস। ওকে? সো এখন আমি তোমাদের সামনে একটা প্রভিশন অ্যাকাউন্ট নিয়ে আসলাম। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ, প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি কোন সাইডে হয় বলো তো? ইটস অলওয়েজ অন দ্য ক্রেডিট সাইড। হাউ টু রিমেম্বার দিস? সিম্পল একটা টেকনিক শিখাই দিচ্ছি, মনে রাখবে। অ্যাসেট বাড়লে ডেবিট হয়, সো অ্যাসেট অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি ইজ অলওয়েজ অন দ্য ডেবিট সাইড। লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয়, সো লাইবিলিটি অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি ইজ অলওয়েজ অন দ্য ক্রেডিট সাইড। সিমিলারলি প্রভিশন বাড়লে যেহেতু ক্রেডিট হয়, therefore provision অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি will always be on the credit side. ক্লিয়ার? সো প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি দেখো আমরা ক্রেডিট সাইডে বসাই দিলাম। আমি প্রভিশন অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি ক্রেডিট সাইডে বসাই দিলাম, মনে করো 5000। ঠিক আছে? এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন একটা লাইন বলে দিচ্ছি, লাইনটা ভালো করে শুনবে। আমি বললাম এখন কোনো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি না, কোনো পার্সেন্টেজ না দিয়ে আমি একটা নেরেশন বলছি তোমাকে। এখন আমি বললাম দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই 7000. The provision is to be increased by 7000. সো যেহেতু আমি বলেছি প্রভিশন বাড়বে, এখন কিন্তু কোনো পার্সেন্টেজ দেই নেই, ডিরেক্টলি ভ্যালু দিয়ে দিয়েছি। দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই কত জানি বললাম 7000। সো সবার আগে তুমি চিন্তা করো প্রভিশন বাড়ছে না কমছে? বাড়ছে। বলেছি প্রভিশন ইজ টু বি ইনক্রিজ মানে প্রভিশন বাড়ছে। যেহেতু প্রভিশন বাড়ছে, প্রভিশন অ্যাকাউন্টের কোন সাইডে আসবো? ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে আসলাম। প্রভিশন কতটুকু বাড়াতে বলছে? 7000 বাড়াতে বলছে। তাহলে প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 7000 দিয়ে দিলাম। কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ইনক্রিজ ইন প্রভিশন? ইনকাম স্টেটমেন্ট। সো 7000-এর পাশে লিখলাম ইনকাম স্টেটমেন্ট। ডেট কি হবে? ডিসেম্বর 31st। দ্যাটস ইট। অ্যাকাউন্ট ব্যালেন্স শিট করে ফেলো। ব্যালেন্স শিটে চলে আসলো 12000। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল। এখন আমি বললাম দ্য প্রভিশন, ভালো করে ডিফারেন্সটা শুনবে। এখন আমি বলছি দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড টু 7000। ডিফারেন্সটা খেয়াল করো। আগেরবার বলেছিলাম দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড বাই 7000, এবার বলছি দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড টু 7000। তার মানে প্রভিশন বাড়াতে বলছি ঠিক আছে,
কিন্তু আমি এবার বলছি দ্য প্রভিশন ইজ টু বি ইনক্রিজড টু 7,000, মানে বাড়ানোর পরে টোটাল প্রভিশন 7,000 হইতে হবে। অলরেডি প্রভিশন অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি কত আছে? 5,000। বাড়ানোর পরে 7,000 করতে হবে, তাহলে প্রভিশন বাড়াবো কত? 2,000 বাড়ালেই হয়ে যাবে না? তাহলে প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসলাম, এসে 2,000 দিলাম। কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ইনক্রিজ ইন প্রভিশন? ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্ট লিখে দিলাম পাশে। এরপরে অ্যাকাউন্ট ব্যালেন্স সিডি করে দিলাম। ব্যালেন্স সিডি কত আসে? 7,000। ক্লিয়ার? বাই আর টু এর ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? বাই 7,000, তার মানে আগে যা ছিল তার থেকে আরও 7,000 টাকা বাড়াও। আর 7,000, তার মানে বাড়ানোর পরে টোটাল প্রভিশন হতে হবে 7,000। ক্লিয়ার? এরপরেও যদি কেউ না বুঝে থাকো, একটা ছোট্ট টেকনিক বলে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখবে, বাই বলার পরে যে ফিগারটা বলা থাকে ওটা সবসময় ইনকাম স্টেটমেন্টের ফিগার হয়, আর টু বলার পরে যে ফিগারটা বলা থাকে ওটা সবসময় ব্যালেন্স সিডির ফিগার হয়। ক্লিয়ার? ওকে, আমি একই জিনিস আরও দুইটা এক্সাম্পল তোমাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে তোমরা দেখে নাও তোমরা নিজেরা বুঝতে পেরেছো নাকি। এবার তোমরা আনসার করবে, ঠিক আছে? আমি তোমাদের সামনে ইনফরমেশন প্রেজেন্ট করছি। সবার আগে নাম্বার 1, এখন একটা ফ্রেশ প্রভিশন অ্যাকাউন্ট সামনে নিয়ে আসলাম। প্রভিশন অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি কোন সাইডে হয় সবসময়? ক্রেডিট সাইড। সো ক্রেডিট সাইডে দেখো আমি ব্যালেন্স বিডি বসালাম। কত বসালাম? 10,000 বসালাম। এখন আমি বললাম দ্য প্রভিশন ইজ টু বি ডিক্রিজড বাই 4,000। ডিক্রিজ বলেছি, যেহেতু ডিক্রিজ বলেছি তাহলে প্রভিশন অ্যাকাউন্টের কোন সাইডে হবে? ডেবিট সাইড। ডেবিট সাইডে কত দিব বলো? দ্য প্রভিশন ইজ টু বি ডিক্রিজড বাই 4,000, মানে 4,000 টাকা কমাইতে হবে। সো 4,000 টাকা দিয়ে দাও ডেবিট সাইডে। কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ডিক্রিজ ইন প্রভিশন? ইনকাম স্টেটমেন্ট। তাহলে পাশে লিখে দাও ইনকাম স্টেটমেন্ট, এরপর ব্যালেন্স সিডি করে দাও। ক্লিয়ার? লাস্ট এক্সাম্পল, আরেকটা প্রভিশন অ্যাকাউন্ট সামনে নিয়ে আসলাম। এবার বললাম ব্যালেন্স বিডি হচ্ছে গিয়ে প্রভিশন অ্যাকাউন্টের 15,000। এবার বললাম দ্য প্রভিশন ইজ টু বি ডিক্রিজড টু 3,000, মানে কমানোর পরে 3,000 টাকা হইতে হবে। অলরেডি আছে কত? 15,000। তাহলে কত টাকা কমাবো? 12,000, 12,000। সো প্রভিশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে আসলাম, 12,000 লিখলাম। কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ডিক্রিজ ইন প্রভিশন? ইনকাম স্টেটমেন্ট। এরপরে অ্যাকাউন্ট নর্মালি ব্যালেন্স সিডি করে দিলাম 3,000। ক্লিয়ার? ডান এটা? ওকে, এবার চলে আসবো লাস্ট একটা ভ্যারিয়েশনে। এখন যে ভ্যারিয়েশনটা আসবো সেটায় কোয়েশ্চেনটা কিভাবে করে প্রেজেন্ট করা থাকবে সেটা একটু দেখাই। দেখো এখানে কি লেখা আছে? শিডিউল অফ ডেটার্স, অথবা এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে এজ অফ ডেট। এবং দেখো এখানে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, 0 to 3 months, 4 to 6 months, 6 to 12 months অ্যান্ড লাস্টে টোটাল। টোটাল এখানে 4টা ক্যাটাগরি আছে, 3টা না, সরি 4টা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটার কি, এই জিনিসটার মানে কি সেটা একটু এক্সপ্লেন করে দিই। মনে করো এখন হচ্ছে গিয়ে সাপোজ এখন কারেন্টলি হচ্ছে গিয়ে April 1st, আজকের ডেট হচ্ছে গিয়ে April 1st, এজিউম করো আজকের ডেট হচ্ছে গিয়ে April 1st। আমি বললাম যে জানুয়ারির 1 তারিখে আমি এ জনসনকে কিছু গুডস সেল করেছি অন ক্রেডিট, তাহলে এ জনসন কি আমার অ্যাকাউন্টস রিসিভেবল না? এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এ জনসন কতদিন ধরে আমার অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা একটু আমরা কাউন্ট করি। জানুয়ারির 1 তারিখে বিক্রি করেছিলাম, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস ধরে ও আমার অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমি কি বলতে পারি দ্য এজ অফ ডেট ইজ 3 months? বলতে পারি না? তাহলে এইটাই হচ্ছে কি এজ অফ ডেটস
অথবা যেটাকে আমরা বলি শিডিউল অফ ডেটার্স বা শিডিউল অফ অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি যে 0 to 3 months এই টাইমের মধ্যে আমাদের কত টাকার ডেট আছে, কত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, 10,000। মানে আমার মনে করো 4-5 জন অ্যাকাউন্ট রিসিভেবল আছে যারা ইন টোটাল গত 0 to 3 months এই টাইম পিরিয়ড ধরে আমার ডেটার, অথবা আমি যেটা সিম্পলি বলতে পারি আমার এজ অফ ডেট হচ্ছে গিয়ে বিটুইন 0 to 3 months। ক্লিয়ার? 4 to 6 months ধরে কত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, 15,000। আর 6 to 12 months ধরে কত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, 5,000। সো তিনটা অ্যাড করে টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল কত হয়, 30,000। তোমরা একটু বলো তো কার থেকে আমার টাকা পাওয়ার চান্স বেশি? যারা 0 to 3 months ধরে আমার মানে যারা 0 to 3 months ধরে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ওদের থেকে টাকা পাওয়ার চান্স বেশি, না যারা 6 to 12 months ধরে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ওদের থেকে টাকা পাওয়ার চান্স বেশি? ন্যাচারালি যারা 0 to 3 months ওদের থেকে টাকা পাওয়ার চান্স আমার বেশি। ক্লিয়ার? কেন বলছি ওদের থেকে টাকা পাওয়ার চান্স বেশি? কমন সেন্স ইউজ করো। মনে কর তুমি আমার থেকে টাকা পাবা, মাত্র 2 মাস হয়েছে, তোমাকে আমি এখন টাকা দেই নাই, সো ইউ স্টিল হ্যাভ হোপ যে ইয়েস ও আমাকে টাকা দিয়ে দিবে। 6 মাস হয়ে গেছে এখনও টাকা দেই নাই, তোমার হোপ কিন্তু আস্তে আস্তে কমতেছে। 1 বছর হয়ে গেছে এখনও টাকা দেই নাই, হোপ আরও কমে যাবে তোমার। তুমি ভাবতেছো যে 1 বছর হয়ে গেছে এখনও টাকা দেয় নাই, তাহলে হয়তো আর দিবে না। 2 বছর হয়ে গেছে, ইউ উইল বি কমপ্লিটলি হোপলেস যে না এই টাকা আর পাবো না। এক কথায় আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, সময় যত বাড়তে থাকবে টাকা পাওয়ার চান্স তত কমতে থাকবে। দেরফর এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করতে হয়, যারা 0 to 3 months ধরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ওদের থেকে তো টাকা পাওয়ার চান্স আমার অনেক বেশি, তাহলে ওদের উপরে আমি মাত্র 5% প্রভিশন চার্জ করি, তাহলেই ইনাফ। যারা 4 to 6 months ধরে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ওদের থেকে টাকা পাওয়ার চান্স কিন্তু কম, সো ওদের উপরে আমার আরও বেশি প্রভিশন চার্জ করতে হবে, বিকজ এখানে লস হওয়ার চান্স আরও বেশি। সো ওদের উপরে আমি 5%-এর জায়গায় 10% প্রভিশন চার্জ করব। আর যারা 6 to 12 months ধরে আমার ডেটার্স ওদের থেকে টাকা পাওয়ার চান্স আরও কম, সো ওদের থেকে 15% প্রভিশন চার্জ করবে ওদের উপরে। সো এই ধরনের সিচুয়েশনে কি হয়, এই ধরনের সিচুয়েশনে আমরা সময়ের সাথে প্রভিশনের পার্সেন্টেজটা বাড়াতে থাকি। তাহলে এখানে যদি আমি তোমাকে বলি যে ক্যালকুলেট করো তো টোটাল প্রভিশন কত টাকা রাখতে হবে, কিভাবে করে ক্যালকুলেট করবা, ক্যালকুলেশনটা আমি এখানে দেখাই দিই। 10,000 ইন্টু 5%, 15,000 ইন্টু 10%, আর 5,000 ইন্টু 15%। এরপরে এই তিনটা অ্যাড করে নাও, অ্যাড করার পর যে ভ্যালুটা পাচ্ছি এটাই হচ্ছে কি আমাদের টোটাল প্রভিশন। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ ইট বেসিক্যালি। এই চ্যাপ্টারে মোটামুটি যা যা ভ্যারিয়েশন থাকতে পারে সব ভ্যারিয়েশনই আমি এক্সপ্লেন করে দিলাম। সো এতটুকু পর্যন্ত তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারে ইনশাল্লাহ আর আটকাবে না, এই চ্যাপ্টারে মোটামুটি সব কিছুই পারবে। ঠিক আছে? অবশ্যই চ্যাপ্টারটা যখন তোমরা দেখবে দেখার সময় নিজে নোটস বানায় নিবে, কারণ নিজের নোটস যদি বানায় নাও তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইজ। অ্যান্ড আমি যে এখানে পুরা সামটা এক্সপ্লেন করলাম এটার জন্য কি একটা পিডিএফ লাগবে তোমাদের? না, আই ডোন্ট থিঙ্ক পিডিএফ লাগবে, বিকজ আমি স্ক্রিনেই সব কোয়েশ্চেন্সগুলো দেখাই দিব। সো আজকে আমরা এতটুকুই রাখবো। Do not forget to follow Hashtag Accounting এর Facebook page, Insta page, and we are new on YouTube. So please YouTube এও আমাদেরকে ফলো করবে। Till next time, আল্লাহ হাফিজ।